কক্সবাজার, বাংলাদেশ। পড়ন্ত গোধূলি, নিভে আসা সূর্যের মোলায়েম আলোটুকু ঠিকরে পড়ছে শান্ত নিরিবিলি সমুদ্র তটে। আলোক রোশনির সংস্পর্শে ঝলমল করছে সমুদ্রের স্বচ্ছ নোনা জল। অদূরের দিগন্ত ছাড়িয়ে জাগ বেঁধে গন্তব্যে ফিরছে পরিশ্রান্ত পানকৌড়ির দল। এনানি আজ মানবশূন্য। সচরাচর এমনটা দেখা যায় না কখনোই। দিনরাত 24 ঘন্টায় লোকে সরগরম হয়ে থাকে এই স্থান, অথচ আজ সম্পূর্ণ ভিন্ন চিত্র বিরাজমান। সাগরের কূল ঘেঁষে নির্জন বেলাভূমির বুকে মাথা উঁচিয়ে দণ্ডায়মান এক অত্যাধুনিক ক্যাফে। খুব বেশি বড় নয়, ছিমছাম, অথচ পুরো ডেকোরেশন জুড়ে দৃশ্যমান অন্তহীন বিলাসিতার ছাপ। পুরো থিম জুড়ে রয়েছে বড়সড় একটা শঙ্খ শামুকের অবয়ব। বাহ্যিক প্রতিটি আসবাবে রয়েছে অপ্রার্থিব সমুদ্রের ছোঁয়া। ভেতরটাও সাজানো হয়েছে একই চিত্রে। বড় বড় মুক্ত ঝিনুক, সাগরকুলের সূর্যাস্ত, উত্তাল তরঙ্গোচ্ছ্বাস, এসবের পোর্ট্রেট চিত্রকর্ম দিয়ে সজ্জিত হয়েছে অভ্যন্তরের দেওয়ালগুলো। একপাশে রয়েছে ট্রান্সপারেন্ট কাচের দেওয়াল, যার 3D ভীষণ জুড়ে সর্বক্ষণ প্রবাহিত হয় সমুদ্রাগত নিরবচ্ছিন্ন ঢেউয়ের প্রতিচ্ছবি। সঙ্গে শাব্দিক গর্জন তো রয়েছেই, যেন বিশাল জলরাশির মধ্যে থেকে আছলা ভরে এক টুকরো সমুদ্র তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে ডাঙায়। কিছুটা এগিয়ে নুড়ি পাথরে বেষ্টিত গেটের সম্মুখে ছোট একটা নেম প্লেটে জ্বলজ্বল করছে তার ছোট্ট নাম, কর্নিয়া ক্যাফে। ক্যাফের ক্যাশ কাউন্টারে বসে আছে ঈশানী। কাচের স্বচ্ছ দেওয়াল ভেদ করে বিরস দৃষ্টিযুগল নীল অন্তরিক্ষে নিবদ্ধ তার। ওদূরে যেখানে আকাশ গিয়ে মাটিতে মিশেছে, ওদিকে ক্যাফের দৃশ্য পুরোই আশ্চর্যজনক। 5 জন লোক মিলেমিশে এদিক সেদিক ছোটাছুটি করছে সর্বক্ষণ। কেউ কফি বানাচ্ছে, কেউ সার্ভ করছে, আবার কেউ পান করছে। ঘুরে ফিরে একই কাজ। আর এদিকে টাকা গুনতে গুনতে হয়রান ঈশানী, বিরক্তও বটে। মূলত এরা হলো এরিসিওবানের প্রেরণকৃত গার্ডস, যাদের কাজ হলো সর্বক্ষণ ঈশানীকে পাহারা দেওয়া। অরণ্যদ্বীপে ক্যাফের আবদার করেছিল ঈশানী। সেখানে যেহেতু কোনো মানুষের অস্তিত্ব নেই, তাই ইনানিতে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু ঈশানী যে নিজ হাতে ক্যাফেটাকে পরিচালনা করতে চাইবে, সেটা বোধহয় প্রত্যাশা করেনি মাফিয়া বস। প্রথমে এক বাক্যে না করে দিলেও পরবর্তীতে মেয়েটার কাকুতি মিনতির জের ধরে খানিক নরম হয়েছে সে। কড়া আদেশে ভাটি পড়েছে, টলেছে হিমালয়। অবশেষে শর্ত সাপেক্ষে বন্দরে আসার অনুমতি পেয়েছে ঈশানী। যেহেতু এরিসের নির্দিষ্ট কোনো স্থান নেই, ওর গন্তব্য পুরো দুনিয়া জুড়ে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈশানীকে ব্ল্যাক হোলে রেখে যাবে সে, এবং ক্যাফেতে অবস্থানকালীন পুরোটা সময় জুড়ে থাকবে গার্ডসদের কড়া নিরাপত্তা। ঈশানী রাজি হয়েছে বটে, কিন্তু এটা কল্পনা করেনি যে ও ক্যাফেতে বসলে পুরো ইনানি খালি করে দিবে এরিস। এটা আবার কেমন কথা? কাস্টমার না থাকলে ক্যাফে চলবে কি করে? মাফিয়া বসের এত সব কারসাজিতে সকাল থেকেই ভীষণ হতাশ ছিল ইস্যু। মুখ কালো করে সাগর দেখছিল চুপচাপ। এই ঘটনার প্রেক্ষিতে গার্ডসরা শুরু করেছে আবার নতুন নাটক। তারা নিজেরাই কাস্টমার সেজে হুলস্থুলো বাঁধিয়েছে ক্যাফে জুড়ে। তাদের কাজকর্ম, এমনকি খাওয়ার ধরন, সবকিছুই যান্ত্রিক। রোবটের মতো বিনা বাক্যে একই কাজের পুনরাবৃত্তি করছে সেই সকাল থেকে, যেন ব্যাটারির সাহায্যে কেউ চালনা করছে তাদের, এবং যতক্ষণ সেই ব্যক্তি রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ না করবে, ততক্ষণ একইভাবে চলতে থাকবে অহর্নিশ। চারিপাশের এসব অদ্ভুত দৃশ্য চুপচাপ অবলোকন করে যাওয়া ছাড়া আর কোনো কিচ্ছুটি করার নেই ঈশানীর। কারণ সে ভালো করেই জানে এই সব কিছু তার মাফিয়া বরের কাজ। কিন্তু সব কিছুই তো একটা সীমা থাকা প্রয়োজন। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, আর কত বসে বসে টাকা গুনবে সে? অগত্যা চোখ ঘুরিয়ে ডাকলো গার্ডগুলোকে। এই যে মেশিনম্যানরা, এবার দয়া করে একটু থামুন। আপনাদের কাণ্ডে রীতিমতো মাথা ঘুরছে আমার। আপনাদেরই তো বিরক্ত লাগছে নাকি? উফ! ওপাশ থেকে কফি খেতে খেতে যান্ত্রিক স্বরে প্রত্যুত্তর করল একজন। নো ম্যাম, উই আর পারফেক্টলি ফাইন। কচু! চোখ মুখ কুচকে মৃদু স্বরে বিড়বিড়ালো ঈশানী। পর মুহূর্তে কিছু একটা ভেবে বলল, আপনাদের কারো কাছে ফোন হবে? ফের ভেসে এলো একই ভঙ্গিমার প্রত্যুত্তর। নো ম্যাম, আপনার হাতে সব ধরনের ডিভাইস দেওয়া নিষেধাজ্ঞা রয়েছে। কে দিয়েছে নিষেধাজ্ঞা? এরিস বস। কপাল গোছালো ঈশানী। প্রচণ্ড রাগের তাড়নায় গজগজ করতে করতে কঠোর গলায় বলল, দরকার পড়লে তার কাছ থেকে অনুমতি আনুন। আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। ইয়াস ম্যাম। মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ সায় জানালো লোকটা। সূর্য যখন ধীরস্থির নিপতিত হয়ে সমুদ্রের জলে গা ভেজালো,
ঠিক তখনই ইনানিতে পা রাখলো নিঝুম। মূলত ঈশানী কল দিয়ে আসতে বলেছে ওকে। এতদিন বাদে ঈশানীর হদিশ পেয়ে নিঝুমও আর না করতে পারেনি, ছুটে এসেছে প্রিয় বান্ধবীর ডাকে। নিঝুম আসার প্রারম্ভে দুজন মিলে পায়ে পায়ে এগিয়ে গেল সমুদ্র তটের অভিমুখে। সাগরের বিমুগ্ধ গর্জনে মুখরিত চারিপাশ, তার সঙ্গে জুড়েছে শঙ্খচিলের অনিমেষ কলতান। জলরাশির খুব কাছে গিয়ে স্তব্ধ হলো পদযুগল। নরম শীত বালুচরের উপর গিয়ে পদ্মাসন হয়ে বসল ওরা দুজন। সমগ্র আকাশ জুড়ে চলছে তখন বেলা ফুরবর আয়োজন। বিষাদমাখা নয়ন মেলে সেসব একদৃষ্টে অবলোকন করছে নিঝুম, আর ঈশানী দেখছে নিঝুমকে। নিভে আসা সূর্যের রক্তিম আভায় ভীষণ মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। গোধূলির শেষ প্রহরে হলদেটে আলোয় চুইয়ে চুইয়ে পড়ছে তার স্নিগ্ধতা, অথচ মুখের কোথাও চঞ্চলতার লেশমাত্র নেই, আছে কেবল চাপা আর্তনাদ। অদ্ভুত অদৃশ্য এক বিষণ্ণতায় ছেয়ে গেছে মেয়েটার সমগ্র মুখশ্রী। ঈশানের সন্দেহ হয় এতটা চুপচাপ বেখেয়ালি কখনো দেখেনি ও নিঝুমকে। উদ্বিগ্নতায় ভ্রুকঞ্চিত হয়ে আসে তার। তৎক্ষণাৎ শান্ত গলায় শোধায়, কি হয়েছে তোর নিঝুম? দৃষ্টি সরিয়ে ঘাড় বাঁকায় নিঝুম, আনমনে জবাব দেয়, কই কিছু না তো। কিছু তো অবশ্যই হয়েছে, মুখে না বললেও তোর চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষ কবে রাতে ঘুমিয়েছিলি বলতো? প্রিয় বান্ধবীর থেকে আপন সত্তা লুকিয়ে রাখা দায়। বরাবরই সে বোঝে যায় কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ে আড়ালে। ঈশানীর চোখ এড়ায়নি কোনো কিছুই। ফের বিরক্ত হয়ে শোধায়, এভাবে দীর্ঘশ্বাস ছাড়ছিস যে? কিসের এত দুঃখ তোর? এতক্ষণে মুখ খুলল নিঝুম, শান্ত স্বরে জানালো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রে ইস্যু। এক চিলতে নরম হাসিতে ঠোঁট প্রসারিত হয় ঈশানীর। মেয়েটা উৎসুক কণ্ঠে বলে, এটা তো খুশির খবর, আমার তো শুনেই আনন্দ লাগছে। তাহলে তুই এমন প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কোন দুঃখে? প্যাঁচা শব্দটা ধ্বনিত হতেই তেলে বেগুনে জ্বলে উঠল নিঝুম। দাঁত কটমটিয়ে বলল, খবরদার, ওই হাড়বজ্জাতের নাম ভুলেও আমার সামনে মুখে নিবি না তুই। প্যাঁচা যে হাড়বজ্জাত কে বলেছে তোকে? প্যাঁচাও এক ধরনের পাখি। পাখি না ছাই, না আছে রূপ না আছে সুর, ওটা হলো পাখি নামের কলঙ্ক, বুঝেছিস? কি হয়েছে বলতো তোর? এত রেগে আছিস কার উপর? খানিক নৈশব্দ। নিঝুম জবাব দেয় না। কিভাবে যে কথাটা খুলে বলবে ঠিক বুঝে উঠতে পারে না। ঈশানী ওকে ধাতস্থ করে বলে, তুই যদি কোনো কারণে বিয়েটা করতে না চাস তাহলে বাড়িতে সরাসরি বল। নিঝুম হাঁপিয়ে ওঠে। পরপর কয়েক দফা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেটা সম্ভব নয় রে ইস্যু। আমি আত্মিক টানে বাধা পড়েছি। সম্পর্কের বহুগুণ উপরে এই আত্মিক টান। তার চেয়েও বড় কথা, যার জন্য এত কষ্ট পাচ্ছি সে মানুষটা তো এই শব্দহীন অনুভূতির মানেই বোঝে না, জানে না সে ভালোবাসতে। তুই ঠিক কার কথা বলছিস? ঈশানের কণ্ঠে উপচে পড়া কৌতূহল দ্বিধা করল না নিঝুম। সরাসরি বলল, তুষারের কথা। মানে তুষার জাওয়াত? ছোট করে সম্মতি জানালো নিঝুম। তৎক্ষণাৎ বিস্ফারিত হয়ে উঠল ঈশানের অক্ষি যুগল। এক মুহূর্তের জন্য নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না রমণী। প্রিয় বান্ধবীর অস্তিত্বের সুরক্ষায় তৎক্ষণাৎ ঘটল ক্রোধের বহিঃপ্রকাশ। দুনিয়ায় আর মানুষ পেলি না? তুষারকে কতটুকু চিনিস তুই? চিনি তো, তুষার অরণ্যের অ্যাসিস্ট্যান্ট। দাঁত কিরমিরালো ঈশানী। সরাসরি কিছু বলতে গিয়েও বলল না। পেছনে গার্ডস দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, তুষারকে তোর কোন দিক দিয়ে অরণ্যের অ্যাসিস্ট্যান্ট মনে হয় ফাজিল? তুই কি আদৌ জানিস অরণ্য কে? ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ালো নিঝুম, অর্থাৎ অজ্ঞাত সে। মুখে বলল, হবে হয়তো কোনো নামকরা কোম্পানির ডিরেক্টর ফিরেক্টর। চেহারা জুড়ে আধার নেমে এলো ঈশানীর। মনে মনে আফসোসও করল খানিকটা। কেন যে নিঝুমের কথা সত্যি হলো না। পরপরই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল, ভুলে যা তুষারকে, ও তোর জন্য বেস্ট চয়েস নয়। একবারও আমার অনুভূতির কথা ভাবলি না ইস্যু, এত সহজে বলে দিলি। গিরিবাদেশ ঘুরিয়ে নিঝুমের পানে চাইল ঈশানী। কোটর তার ভরে উঠেছে অশ্রুপ্লাবনে। টলমলে অক্ষিদয়, সন্ধ্যার শেষ আলোতে চিকচিক করছে সেগুলো। ক্রন্দিত নিঝুমকে অবলোকন করতেই শুষ্ক ঢোক গিলল মেয়েটা। অন্তর ছেয়ে গেছে তার নৈশব্দিক হাহাকারে। এক হাত বাড়িয়ে আলতো প্রলেপে নিঝুমের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে অসহায় অপারক স্বরে বলল, আমি কখনো তোর খারাপ চাইব না নিঝুম। প্রিয় বান্ধবীর সামান্য আশকারায় ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে ওঠে নিঝুম। ফুপিয়ে ফুপিয়ে বলে, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন ইস্যু?
কেন একজনের মনের অনুভূতির জায়গা হলে অন্যজনের হয় না? নিয়মনীতির বেড়াজাল এত কঠোর কেন? কেন চাইলেও সব কিছু উপেক্ষা করা যায় না? তুই তো জানিস আমি বিচ্ছেদ সইতে পারি না। তাহলে আমি কেন এমন একটা পর্যায়ে আটকে গেলাম যেখানে বিচ্ছেদ না হয়েও বিচ্ছেদের চেয়ে হাজার গুণ বেশি যন্ত্রণায় দগ্ধ হচ্ছে হৃদয়টা। বিশ্বাস করি সু, ভেতরটা দাবানলের মতো দাউ দাউ করে পুড়ছে আমার। একটা বার, শুধু একটা বার তাকে দেখার জন্য ছটফট করছে অন্তরটা। শেষবারের মতো তাকে আলিঙ্গন করার ইচ্ছেটা কি খুব বেশি চাওয়া? তুই বল। নিঝুমের অনর্গল অসহায়ত্বে থমকে গেল ঈশানী। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গড়ালো ওর। অন্তর্মুখী জড়তা ভেঙে তৎক্ষণাৎ বাহুডোরের জায়গা দিল প্রিয় বান্ধবীকে। কান্না গেলে গেলে বলতে লাগলো, যন্ত্রণাটুকু মেনে নে নিঝুম। ভুলে যা সেই মানবের অস্তিত্ব। যেই পিছুটানে অঙ্গীকার নেই, সেই পিছুটান কখনো ভালোবার নয়। ওটাকে বলে প্রহেলিকার ফাঁদ। যে ফাঁদে একবার পা দিলে সমগ্র বাস্তবতা ভুলে চোরাবালির অতলে ডুবে যেতে হয়। শেষ বাক্যটা বড্ড ভারী শোনালো। রমণীর বিমর্ষ কণ্ঠস্বর, যেন কথাগুলোর আড়ালে গভীরভাবে জুড়ে আছে স্বয়ং ঈশানীর গন্তব্যহীন জীবনের ভার। কক্সবাজার ব্ল্যাক হোল, মাফিয়া বসের গোপনীয় রিসোর্ট আস্তানা। যত দ্রুত সম্ভব আপনার রাশিয়া ফেরা প্রয়োজন ইরিশ। বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট ডিল পসপন করে রাখা হয়েছে। ব্ল্যাক হোলের অভ্যন্তরে যে বিলাসবহুল অফিস কামরাটি রয়েছে তার সুবিস্তীর্ণ গতিতে একপাশের উড়ুর উপর অন্য পা তুলে আসেন স্বয়ং মাফিয়া বস। কালো শার্ট আর কালো ওয়েস্ট কোটের সঙ্গে ব্ল্যাক ভেলভেট ব্লেজারটা মানিয়েছে বেশ। আন্ডারকাটকৃত লম্বা সিল্কি চুলগুলো কপালের একপাশে ছড়িয়ে আছে নির্বিঘ্নে। ঠোঁটের ফাঁকে অনর্গল ধোয়ার কুণ্ডলী, তবে সিগারেটের তীক্ষ্ণ ঘ্রাণটা অনুপস্থিত। পরিপক্ক স্ট্রবেরির মৃদু একটা সুগন্ধ নিঃসৃত হচ্ছে ক্রমাগত। তার এক হাতে আবদ্ধ ইলেকট্রিক সিগারেটের শলাকা, অন্য হাতে সিল্কি চুলের মাঝে বুলিয়ে গেল বেখেয়ালি আঙুল। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা তুষারের পানে চেয়ে ছুড়ল রাশভারী কণ্ঠস্বর, খুব শীঘ্রই। হাতে থাকা আইপ্যাড স্ক্রিনে দৃষ্টি আবদ্ধ রেখেই তত্ত্বশ্বাস ছেড়ে কিঞ্চিত মাথা নাড়ল যন্ত্রমানব। একই ধ্বনিতে ফের প্রশ্ন ছুড়ল মাফিয়া বস, আন্ডারওয়ার্ল্ডের খবর দাও। বহুদিন রাজ করা হয় না। আই ওয়ান্ট সাম থ্রিল। কণ্ঠে তার শরীর কাঁপানো শীতলতা। তুষার জানালো, ড্যানিয়েল রাশিয়া ফিরেছে, সঙ্গে অ্যালেক্সান্দ্রিয়াও। কাসিনো ক্লাবে নতুন কিছু স্মাগলার যুক্ত হয়েছে, যদিও আমি তাদের সন্দেহের খাতায় রেখেছি। আর হ্যাঁ, ব্রাডবায়ের সদস্যরা মিশনের প্রস্তুতি নিচ্ছে। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়ার সর্বত্র অরাজকতা বিরাজমান। এটাই সুযোগ। ওরা সমগ্র ক্যালিফোর্নিয়া লুটপাটের পরিকল্পনা করছে। আই থিঙ্ক আমাদেরও একটা চান্স নেওয়া উচিত ইরিশ। আফটার অল ইউ আর পাইথন গ্যাং। দুহাত কাউচে মেলে দিয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে বসল মাফিয়া বস। অধরকোণে প্রস্ফুটিত হলো তার কপটতা মিশ্রিত হাসি। ফের ঝকঝকে দন্ত রাশি দ্বারা অধর কামড়ালো সবেকে। কাঁপন ধারানো হিমশীতল আওয়াজে বলল, আমি ডাকাত কিংবা পায়ারেটস নই তুষার। মানুষের বাড়িঘর লুট করা আমার কাজ নয়। আমি ত্রাস। পুরো শহর থেকে একটা মাত্র জিনিস তুলে আনবো, যার ভারে কেঁপে উঠবে পুরো ইউনাইটেড স্টেট। আপনি ঠিক কোন জিনিসের কথা বলছেন ইরিশ? লস অ্যাঞ্জেলেসের মেয়র ড্যানিয়েল লুরি, তার কার্যালয়ে এমন একটি 1000 বছর পুরনো সিলমোহর রয়েছে শেয়ার মার্কেটে, যার দাম কোটি কোটি টাকা। আমরা ডার্ক ওয়েব থেকে বিক্রি করব, অর্থাৎ লক্ষ কোটি টাকা। আশা করি বুঝতে পেরেছ। অভিব্যক্তির খুব একটা পরিবর্তন দেখা গেল না তুষারের মাঝে। সে অত্যন্ত সাবলীল কণ্ঠে বলে উঠল, ইটস টু রিস্কি। ফের কুড়ো হাসিয়ে খেলে গেল ইরিশের ঠোঁটের আগায়। প্রত্যুত্তর করল, আই এনজয় টেকিং রিস্ক তুষার। কথা বাড়ালো না তুষার। আইপ্যাড স্ক্রল করতে থাকলো নীরবে। ইলেকট্রনিক সিগারেটের বাষ্পটুকু ভেতরে টেনে শান্ত আওয়াজে বাক্য ছুড়ল ইরিশ, ফ্লোরা কোথায়? ওকে আপাতত ইয়াকুতিয়ায় রেখে এসেছি, ওর দাদির কাছে। ইজ ইট সেফ? সর্বদা সাবলীল যন্ত্রমানব এবারে হতচকিত হলো কিঞ্চিত। জায়গাটা নিরাপদ কিনা জানতে চাইছে মাফিয়া বস। তার মানে পৃথিবীতে ঈশানী ব্যতীত আরও একজনের জন্য চিন্তা হয় হৃদয়হীন লোকটার, হোক সেটাও অতীব সামান্য। সংবিত ফিরে এলে নির্বিকারে হ্যাঁ সূচক মাথা নাড়ায় তুষার। পরক্ষণে কিছু একটা ভেবে অকস্মাৎ কণ্ঠে দৃঢ়তা টানল সে,
অজ্ঞাত সেই গডফাদারের দুটো ইনফরমেশন হাতে এসেছে। চকিতে তির্যক দৃষ্টে তুষারের অন্তর্ভেদ করল ইরিশ। বরফ কেটে ফেলার মতো ধারালো সে দৃষ্টি। পরপরই নিক্ষিপ্ত হলো তার রূঢ় আওয়াজ। ইয়াস, তুষার বলল, আমাদের স্পাই টিমের লিডার জানিয়েছে সে ব্রাডবয়ের অন্তর্ভুক্ত কোনো মাফিয়া নয়। ইভেন তার আইডেন্টিটি রাশিয়ান নয়। এই যাবৎ কেউ তার মুখ দেখেনি। কথার অ্যাকসেন্টে মনে হয়েছে সম্ভবত এশিয়ান কোনো কান্ট্রির। আর দ্বিতীয় ইনফরমেশন হলো তার টার্গেট আপনি নন, আপনার দুর্বলতা। ওরা আপনার দুর্বলতার হদিশ করছে ইরিশ। কপালের অগ্রভাগে তর্জনী বোলাতে বোলাতে সবটা শুনল ইরিশ ইউভান। কয়েক সেকেন্ডের ব্যবধানে শক্ত হয়ে উঠল তার চোয়ালের পেশিগুলো। উজ্জ্বলাভ ললাট জুড়ে অচিরেই ভেসে উঠল কালচে রঙা শিরা উপশিরা। ধূসর বাদামি গহ্বরে যেন আগ্নেয়গিরির উদ্ভাসন। নৈশব্দে দাঁতে দাঁত পিষল মাফিয়া বস। পায়ের উপর পা ফেলে ছুড়ল কঠোর হুঙ্কার। ইরিশ ইউভানের দুর্বলতায় হাত কেন, সামান্য আঙুল বাড়ালেও গোটা দুনিয়া থেকে সমগ্র অস্তিত্ব মুছে যাবে তার। স্তব্ধ যন্ত্রমানব। চিরাচরিত শিথিলতা দৃষ্টিযুগল। কোনো বিষয় নিয়ে ইরিশকে এতটা সিরিয়াস হতে আগে কখনো দেখেনি তুষার। ঘোর ভালো, তবে আসক্তি নয়। নীল চোখের মেয়েটা ইরিশের মাত্রাতিরিক্ত আসক্তিতে পরিণত হয়েছে দিনকে দিন। এটা কি আদৌ মঙ্গলজনক? কখনোই নয়। নিদারুণ ভাবনায় নিমজ্জিত তুষার। তৎক্ষণাৎ কর্ণগোচর হলো ইরিশের রাশভারী আওয়াজ। ওই মেয়েটাকে আমার চাই। কোন মেয়েটা? সম্বিত ফিরে আসতেই পাল্টা প্রশ্ন ছুড়ল তুষার। ইরিশ জানালো, রিয়ানা। পাইরেটস লিডার রিচার্ডের গার্লফ্রেন্ড? ইয়েস। এই গডফাদার রহস্যের প্রথম ধাপই হলো রিয়ানা। নির্বিকারে হ্যাঁসূচক মাথা নাড়ালো তুষার। একটু সময় নিয়ে শকতোক্তিতেই বিড়বিড়ালো, যা বুঝলাম, এই গডফাদার সাধারণ কোনো মাফিয়া নয়। হি ইজ এ মাস্টার মাইন্ড। দুহাত মুষ্টিবদ্ধ করে সম্মুখে ঝুঁকল মাফিয়া বস। শূন্য দৃষ্টি জুড়ে তার অমানিসার দৃপ্তি। রহস্যের ঐন্দ্রজালিক ঘোরে আবদ্ধ সে চাহনি। মুহূর্তেই ঠোঁট বাঁকিয়ে ছুড়ল হিমশীতল আওয়াজ। ইফ হি ইজ এ মাস্টার মাইন্ড, দেন আম দ্য ওয়াইল্ড কার্ড অফ হিজ গেম। কক্ষজুড়ে নৈশব্দ বিরাজমান। তুষার চেয়ে আছে, এরই মাঝে দরজা ভেদিয়ে ভেসে এলো রিনরিনে মেয়েলি গলার স্বর। ভেতরে আসবো? মুহূর্তেই বদলে গেল আবহ। খেই হারালো পৈশাচিক অস্তিত্ব। রক্তিম হয়ে ওঠা হিংস্র দানবীয় চোখগুলোকে এক লহমায় গ্রাস করে নিল নমনীয়তা। ইরিশের মনে হলো ওর শুকনো প্রাণহীন খড়খড়ে অন্তর্জুড়ে ঝমঝমে বর্ষণ এলো এক পশলা। ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করল তুষার। দেখতে পেল সুতির লং স্কার্ট আর লেডিস শার্ট পরিহিত নীলাম্বরীকে। যেহেতু মুহূর্তটা তাদের একান্ত ব্যক্তিগত, তাই তুষার আর সময় অতিবাহিত করল না। দ্রুত হেঁটে প্রস্থান করল সেখান থেকে। যাওয়ার সময় ঈশানের সঙ্গে দৃষ্টি মিলিত হলো এক পল। তুষার খুব একটা খেয়াল না করলেও ঈশানের দৃষ্টি ছিল প্রখর। ইরিশ এখনও তার গদিতে আসীন। তাকে লক্ষ্য করে পায়ে পায়ে সম্মুখে অগ্রসর হলো ঈশানী। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে কক্ষের চারিদিকে এক পল দৃষ্টি বোলাল সে। চারিদিকে সশস্ত্র গার্ডসদের নিস্তব্ধ অবস্থা। প্রাইভেসির পয়েরও উপস্থিতি নেই। এরই মাঝে বেসামাল কণ্ঠে ডাকল ওকে ইরিশ, কাছে এসো। আরও খানিকটা এগিয়ে গিয়ে দূরত্ব কমালো ঈশানী। পা ছড়িয়ে আরাম করে বসল এবার মাফিয়া বস। আঙুলের সাহায্যে নিজের উরুর দিকে ইশারা করে বলল, সিট অন মাই ল্যাপ। মুহূর্তেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ঈশানী। সরু দৃষ্টিতে এদিক ওদিক নজর বোলালো ফের। গার্ডসগুলো তাকিয়ে আছে রোবটের মতো। দ্বিধান্বিত ঈশানীকে ভাবনার ফুরসত দিল না নিষ্ঠুর মানব। সামান্যতম দয়া না দেখিয়ে সরু কবজিটাকে মুঠোবন্দি করে হ্যাচকা টানে বসিয়ে দিল কোলের ওপর। ঘটনার আকস্মিকতায় ভরকে গেল ঈশানী। দুচোখ নিভে এসেছে তার লাজুকতায়। তড়িঘড়ি করে এক হাতে স্বামীর গ্রীবা জড়িয়ে মুখ লুকালো গলার ভাঁজে। অন্য হাতে আঙুল দিয়ে ইশারা করল সম্মুখের গার্ডসগুলোর পানে। ঈশানীর আঙুলকে অনুসরণ করে সামনের দিকে কঠোর দৃষ্টিপাত করল ইরিশ। মাফিয়া বসের এক চোখের ইশারায় তৎক্ষণাৎ একযোগে মস্তক নমিত করল সকলে। দৃষ্টি তাদের জমিনে আবদ্ধ। মাথা তোলো, কেউই দেখছে না তোমায়। আশ্বস্ত হলো ঈশানী। সহসা ধীরে ধীরে তুলল মাথাটা। ম্যাথহীন পেলব কোটি দেশের চারিপাশে অনুভূত হলো বলিষ্ঠ বাহুর আবর্তন। নিমেষে সংকুচিত হয়ে গুটিয়ে গেল নারী শরীর। তাতে ধ্যান নেই ইরিশের।
প্রেয়সীর খোলা চুলের ভাঁজে নিরুদ্বেগ মুখ ডুবিয়েছে সে। রমণীর শরীর থেকে ভেসে আসা ভ্যানিলার মিষ্টি সুগন্ধিটা মস্তিষ্ক ছাড়িয়ে দেহের প্রতিটি স্নায়ুকোষের অভ্যন্তরে গিয়ে টনিকের মতো বিচ্ছে যেন। নারীদেহের মিষ্টি সুঘ্রাণে বিমত্ত হয়ে উঠেছে মাফিয়া বস। পালাক্রমে বেড়ে চলেছে অস্থিরতা। এরিস বেসামাল হয়ে ওর গলার ভাঁজে মুখ ডোবাবে, তার আগেই মানবের ওষ্ঠাধরের মাঝে আঙুল দাবালো ঈশানী। প্রেম আমার। এরিসের কণ্ঠে ঘোর, নাসূচক মাথা নাড়ালো ঈশানী। স্পষ্ট গলায় বলল, আমার কিছু বলার আছে এরিস। সব শুনব, কিন্তু এখন নয়। বাক্য শেষ হতেই আপন কার্যে মত্ত হতে উদ্যত হলো এরিস। ফের বাদ সাধল ঈশানী। প্লিজ একটু শোনো। শুনলে কি পাবো? যা চাইবে তাই। এই মুহূর্তে আমি ঠিক কি চাইছি সেটা তুমি ভালো করেই জানো। শুষ্ক ঢোক গেল ঈশানী। মিহি কণ্ঠে প্রতিশ্রুতি দিল ভালোবাসার। পাবে, কিন্তু এখানে নয়। ভেতরের বেসামাল সত্তাটাকে ধামাচাপা দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইরিশ। নিরেট কণ্ঠে জানতে চাইল, ঠিক আছে, বলো কি বলবে। এক মুহূর্তেও দেরি করল না রমণী। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, আসলে তুষার। তুষার? শব্দের পুনরাবৃত্তি ঘটিয়ে কপাল গোছালো ইরিশ। এদিকে ওদিকে মাথা নাড়ালো ঈশানী। কণ্ঠিত স্বরে বলল, না মানে আমার বান্ধবী নিঝুম। আগামীকাল ওর বিয়ে। বিয়ে মানে বোঝো নিশ্চয়ই। হোয়াট? মাফিয়া বসের কণ্ঠে বিস্ময়। মেয়ে কি রাগের দৌড়ে নাকের পাটা ফুলে উঠেছে তার। ঈশানী ওর ফুলে ওঠা নাকটা টেনে দিয়ে বলল, হোয়াট হোয়াট করো না তো, আমাকে বলতে দাও। জিভের ডগায় অধর ভেজালো ঈশানী। কিছু বলতে যাবে, তার আগেই ওর মুখের কথা কেড়ে নিল এরিস। এভাবে ঠোঁট ভিজিও না। আম ম্যাডলি ক্রেভিং ফর ইউর কিস। চোখ ঘুরিয়ে এরিসের মুখের পানে দৃষ্টিপাত করল ঈশানী। তৃষ্ণার্ত চোখ দুটো তার ঈশানীর অধর মাঝে নিবিষ্ট। শুষ্ক একটা ঢোক গিলল রমণী। নিজেকে সাবলীল করে ছুড়ল স্পষ্ট বাক্য, নিঝুম শেষবারের মতো তুষারের সঙ্গে দেখা করতে চায় এরিস। ধ্যান ভাঙল এরিসের। এতক্ষণে সবকিছু পরিষ্কার তার নিকট। তপ্তশ্বাস ছেড়ে ভারিক্কি আওয়াজে বলল, আমি কি করতে পারি এখানে? আমি চাই নিঝুমের শেষ ইচ্ছেটা পূরণ হোক। প্লিজ জান, না করো না। জান কেন বললে? কে শিখিয়েছে তোমাকে? কেউ না, ভেতর থেকে চলে এলো। আমার কথা আমাকেই ফেরত দিচ্ছ? দিচ্ছি। এবার বলো তুমি তুষারকে রাজি করাবে? দুহাতে আঁকড়ে ধরে ঈশ্বর নমনীয় কাঁধে চিবুক ঠেকালো মাফিয়া বস। শান্ত নির্জীব কণ্ঠে বলল, কারোর ইমোশনে হস্তক্ষেপ করার রাইট আমার নেই। ঈশানী ব্যতিগ্রস্ত হলো। বায়না ধরা বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলতে লাগলো, আমি জানি সেটা, কিন্তু তুমি বললে তুষার কখনোই না করবে না এরিস। এত কনফিডেন্স আমার উপর? না করো না প্লিজ, এটাই আমার শেষ আবদার। এ যাবৎ সব আবদারই তো তোমার শেষ আবদার ছিল। গ্রীবা ঘুরিয়ে এরিসের মুখাবয়ে পরক করল ঈশানী। অধৈর্যতায় দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে তার। নেত্রযুগলের মিলন ঘটিয়ে ভেজা কণ্ঠে ফের মিনতি করল মেয়েটা, প্লিজ, সত্যি বলছি, এটাই শেষ। আর কখনো কিছু চাইব না। মেয়েটার টলমলে অক্ষিদয় পরক করেই দীর্ঘশ্বাস ছাড়ল মাফিয়া বস। পরপরই দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল রমণীর তুলতুলে নারী অস্তিত্বখানি। সুতীব্র পেশনে ভেঙে চুরে দিতে চাইল কবুতরি দুটো সুউচ্চ চূড়ো। আচানাক চাপা শীতকারে কাঁকিয়ে উঠল মেয়েটা। ধ্বনিত হলো মৃদু আওয়াজ, আহ লাগছে। লাগার জন্যই ধরেছি। কাদার অনুমতি দিয়েছি আমি তোমায়? তাহলে চোখে পানি আনলে কোন স্পর্ধায়? আমি ব্যথা দিচ্ছি, এবার যত ইচ্ছে কাঁদো। সত্যিই লাগছে আমার এরিস, তোমার নখগুলো। ক্রন্দিত ঈশানী ফুপিয়ে উঠল এবার। নিমেষেই হাতের বাঁধন ঢিলে করল এরিস। ক্রোধান্বিত হয়ে রমণীর নাজুক পৃষ্ঠদেশে কপাল ঘষতে ঘষতে উগরে দিতে লাগলো চিরন্তন অমোঘ সত্যের বাক্যবহর। বারবার, সাকুরা, বারবার এই চোখ দুটো দিয়ে ঘায়াল করো তুমি আমায়। আমার মতো আগুনের ফুলকিকে বেঁধে ফেলো নিজের ঐশ্বরিক ইন্দ্রজালে। আমি জানি আমার অনিষ্ট, আমার ধ্বংস তোমার এই নীল চোখেই অবধারিত। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 46। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।